জিরিসা দুষ্টুমি করে না মায়ের সাথে? তাহলে মা তোমাকে একটুও আদর করবে না? আমি চমকে উঠলাম তার কথায়। পাশ থেকে ফিরে তার দিকে তাকালাম। গম্ভীর মুখে আমার দিকে তাকিয়েছিলেন তিনি। উনি আমার দিকে তাকিয়ে আছেন দেখে দ্রুত চোখ ফিরালাম আমি। মেয়েটার মুখটা ভার করে তার কোলে গিয়ে বসল। সেও মেয়েকে জড়িয়ে ধরে একটা চুমু খেলো। এরপর সবার দিকে মনোযোগ দিল। আমি চুপচাপ বসে রইলাম। সন্ধ্যার দিকে আমাকে নিয়ে তাদের বাড়িতে রওনা হলো তারা। হঠাৎ করে বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছি। কি থেকে কি হয়ে গেল? কে ভেবেছিল আজ টিউশন থেকে ফিরেই এমন একটা কাণ্ড হবে? যাই হোক, মা যে এতে খুশি হয়েছে তাই অনেক। এ বয়সে আমাকে নিয়ে চিন্তিত থাকুক সেটা আমি চাই না। সেই আমার ছোট্টকাল থেকেই আমাকে নিয়ে চিন্তা করে এসেছেন তিনি। আমার যখন বয়স 5 তখন আমার বাবা মারা গিয়েছিল। আমার বাবা পেশায় একজন উকিল ছিলেন। কী যেন একটা কেস লড়তে গিয়ে বিরোধী পক্ষের শত্রুদের হাতে খুন হন তিনি। এরপর থেকে মা একা হয়ে যান। মাকে দ্বিতীয়বার বিয়ে দিতে চেয়েছিল মামারা, কিন্তু মা তা করেননি। আমাকে নিয়েই কাটিয়ে দিয়েছেন সারা জীবন। ছোট থেকে একার হাতে লালন পালন করেছেন আমাকে। তাকে কষ্ট দেওয়ার ইচ্ছে বা মানসিকতা কিছুই আমার নেই। তাই তো আজ তার হঠাৎ বিয়ের আয়োজনটা মেনে নিলাম। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললাম। আমার পাশেই বসে আছে আমার স্বামী আরস চৌধুরী, তার কোলে তার মেয়ে জেনিনা চৌধুরী। জেনিসা আমার দিকে তাকিয়ে হাসছে। ওর হাসি দেখে আমিও হেসে ফেললাম। তা দেখেও বারবার ওনার কোল থেকে আমার কোলে আসতে চাচ্ছে। উনি আটকে রেখেছেন। বারবার এমন করায় উনি বললেন, জিনিসা বেশি বেশি করছো কেন তুমি? মেয়েটা মুখ ভার করে নিল। এরপর আর একটা কথাও বলল না। আমার অনেক মায়া হলো। আমি দুহাত বাড়িয়ে দিলাম ওর দিকে। ও এবার বলল, মামুনি আমায় নিতে চাচ্ছে, ছাড়ো তুমি আমাকে, তুমি একটুও ভালো না, আমি মামুনির কাছে যাব। ওর কথায় উনি আমার দিকে তাকালেন। আমি 2 হাত বাড়িয়ে দিয়েছি দেখে জেনিসাকে ছেড়ে দিলেন উনি। আমি ওকে কোলে নিলাম। ওর গালে একটা চুমু খেলাম। ও তা দেখে আমার গালেও চুমু খেলো। এরপর আমাকে বলল, তোমার নামটা খুব সুন্দর। আমি হেসে বললাম, তুমি আমার নাম জানো? হ্যাঁ, সুজানা কবির মৌ। তোমার নাম? তুমি আমার নামও জানো না? এত রাগ আমার সাথে? আমার নাম জেনিসা চৌধুরী। জানো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি ভীষণ মিষ্টি দেখতে। আমি এখন থেকে সব সময় তোমার সাথে থাকবো। বলেই ও আমার গলা জড়িয়ে ধরল। আমি শুধু বললাম, আচ্ছা। এরপর থেকে ওর কথা আর শেষ নেই। একটার পর একটা কথা বলেই যাচ্ছে। এত পাকা পাকা কথা বলে মেয়েটা। শুনতে শুনতে বিরক্ত হলাম আমি। কিন্তু পাশ ফিরে দেখছি উনি মুচকি মুচকি হাসছে আর জেনিসার দিকে তাকাচ্ছে। সে মোটেও ওর কথায় বিরক্ত হচ্ছে না। মেয়ের কথাগুলো শুনে যাচ্ছে। মাঝে মাঝে টুকটাক জবাব দিচ্ছে। শ্বশুরবাড়ি এসে পৌঁছেছি অনেকক্ষণ আগে। তাদের বাড়িটা অনেক বড় আর সব জায়গায় আভিজাত্যের ছোঁয়া। ভালোই টাকা পয়সা আছে। আমি গাড়ি থেকে নামতেই জেনিসা আমার হাত ধরে টেনে আমাকে ভিতরে নিয়ে গেল। ভেতরে যেতে যেতেই বলল, রূপা আন্টি, রূপা আন্টি, দেখো আমার মাকে নিয়ে এসেছি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও। ওর কথা শুনে একটা মহিলা বেরিয়ে আসলো। এসে আমাকে দেখে বলল, আমি মাথা নাড়ালাম। মহিলা বলল, আমি রূপা, রূপা আহমেদ। জেনিসাকে দেখাশোনার দায়িত্ব পালন করছি আমি। আমি কিচ্ছু বললাম না। আমার শাশুড়ি এসে বললেন, অনেকটা পর চাহাটি করছো, যাও ঘরে যাও। আমি একটু অগরকে বলছি তোমার জিনিসপত্রগুলো ওপরে দিয়ে আসতে। ওনার বলা মাত্রই জেনিসা আমাকে নিয়ে হাঁটা শুরু করলো। বলল, আমি মামুনিকে নিয়ে যাচ্ছি আমাদের রুমে। এখন থেকে আমি মামুনির সাথে ঘুমাবো। পিছন থেকে আমার শাশুড়ি বললেন,
জেনিসা আস্তে আস্তে যাও, পড়ে যাবে তো। ও আমাকে টেনে সিঁড়ি বেয়ে একটা রুমে নিয়ে গেল। সেখানে গিয়েও খাটের ওপর উঠে বসলো। আমাকে ডাকতে ডাকতে বলল, তুমি এক পাশে ঘুমাবে আর বাবা এক পাশে ঘুমাবে আর আমি মাঝে ঘুমাবো। বলেই ও মাঝে শুয়ে পড়ল। আমি হেসে ফেললাম, গিয়ে ওর পাশে বসলাম। ও বলল, তুমি এতদিন কেন আসোনি মম? জানো আমি তোমাকে কত মিস করেছি। আমি একদম ভালো মেয়ে হয়ে থাকবো, তুমি আমাকে ছেড়ে যাবে না? বলেই ও আমাকে জড়িয়ে ধরল। বলল, স্কুলে সবাই বলে আমার মা নেই, ওদের কতবার বলেছি আমার মা আছে, ওরা বিশ্বাসই করে না। এখন আর কেউ বলতে পারবে না। এখন থেকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে, ঠিক আছে? অনেক মায়া হলো মেয়েটার জন্য। মা ছাড়া জীবন আসলেই বড় কঠিন। এতটুকু একটা বাচ্চাকে রেখে তার মা কী করে যেতে পারে? এত পাষাণও কোনো মা হয়? আমার যখন এগুলো ভাবছিলাম তখন উনি রুমে আসলেন। জেনিসা ওনাকে দেখেই ওনাকে ওর ওপর পাশে রাখলো। বলল, তুমি এখানে আসো, আজ থেকে তুমি এখানে শোবে, আমি মাঝে, মম ওই পাশে, আমরা একসাথে থাকবো। উনি হাসলেন, বললেন, ঠিক আছে, তাই হবে। কিন্তু এখন তোমার খেতে হবে। যাও, রূপা আন্টির কাছে যাও, উনি তোমাকে খাইয়ে দেবে। আমি মমের হাতে খাবো। উনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তোমার মম তোমাকে কাল খাইয়ে দেবে। এখন জিদ ধরে না। তুমি এমন করলে মম তোমাকে একটু আদর করবে না, চলে যাবে। ওনার কথায় জেনিসা মুখ ফুলিয়ে চলে গেল। কিছুক্ষণ নীরব থাকলেন উনি। আমিও কিছু বললাম না। এরপর উনি আমাকে বললেন, জেনিসা অনেক চঞ্চল স্বভাবের, ভীষণ দুষ্টু। ওকে আমি সব কিছু দিতে পারলেও মায়ের আদর দিতে পারিনি। এই জন্যই তোমাকে বিয়ে করেছি। ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, নিজের মেয়ের মতো দেখবে ওকে। সন্তান কী জিনিস তা তো বোঝোই। আশা করছি এমন কিছু করবে না যাতে জেনিসা কষ্ট পায়। আমার জীবন ওকে ঘিরে, কিন্তু এখন তোমাকে বিয়ে করেছি, তোমার দায়িত্ব এখন আমার। তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে। বলেই উনি চলে গেলেন। আমি চুপচাপ ওনার কথাগুলো শুনলাম। এ বাড়িতে আমার দিনগুলো জেনিসাকে নিয়েই কাটতে লাগলো। জেনিসা খুব আপন হয়ে উঠেছে আমার। সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, আমার হাতে খাবে, আমার সাথে ঘুমাবে, নানান বাহানা তার। আমার ভালোই লাগে। ছোট মানুষ, মিষ্টি একটা মেয়ে। এ বাড়িতে এসেছি 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। আরস আমার সাথে তেমন কথাবার্তা বলেন না। প্রয়োজন হলে টুকটাক কথা বলেন, যাও বলেন সব জেনিসার ব্যাপারে। জেনিসা কি পছন্দ কি পছন্দ নয়, ওই সব বিষয়েই কথা বলেন আরস। এছাড়া তেমন কথা বলেন না। আমিও বেশি মাথা ঘামাই না এসব ব্যাপারে। এ বিয়ে তো করার ইচ্ছে আমার ছিল না, হয়তো ওনারও ছিল না। দুজন দুজনের মতো থাকি, তাতেই বেশ ভালো হবে। তাছাড়া জেনিসার প্রতি আমারও মায়া জন্মে গেছে। ও যেভাবে মা, মম, মামুনি বলে ডাকে, এরপরও ওর মায়ায় না পড়ে থাকি কি করে আমি? মেয়েটা এক এক সময় এক একটা বলে ডাকে আমাকে। কখনো মা, কখনো আম্মু, কখনো বা মম। ওকে গতকাল আমি জিজ্ঞেস করেছিলাম, এমন কেন করে ও? মা অথবা আম্মু, নাহলে মম, একটা ডাকলেই তো হয়। ও হেসে আমাকে বলছিল, আমার ভালো লাগে বলতে। তুমি এতদিন ছিলে না, তোমাকে আমি কত মিস করেছি জানো? তোমাকে আমি যখন যা ইচ্ছে তাই বলবো। এতদিন পর পেয়েছি তোমাকে, আমার যা ইচ্ছে বলবো। আম্মু আম্মু আম্মু। ওর কথাই হেসে ফেলেছিলাম। যা ইচ্ছে বলুকো, আমার তো শুনতে ভালোই লাগে। এ বাড়িতে সবাই ভালো ব্যবহার করলেও আমার শাশুড়ি আমার থেকে দূরে দূরে থাকে। শাশুড়ি আর আরস দুজন এক ধাঁচের মানুষ, একদম সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, তেমন কথাবার্তা বলে না। শাশুড়িকে দেখলে মনে হয় আমাকে দেখলে বুঝি বিরক্ত হয়। আমি জানি না এর পেছনে কারণ কি। আমাকে ওনার পছন্দ হয়নি, নাকি আমি কোনো ভুল করেছি? জানি না এমন কেন হচ্ছে। আমার ভুল হলে বলেও তো দিতে পারে উনি, কিন্তু তাও না। কিন্তু আমার শ্বশুর আবার ভীষণ মজার মানুষ। তিনি ভীষণ রসিক। সুযোগ পেলেই আমার সাথে গল্প জুড়ে দেন।
উনার জীবনের নানান সময়ে ঘটে যাওয়ার নানান মজার ঘটনা বলেন উনি। আমারও ভীষণ ভালো লাগে, সব মিলিয়ে দিনগুলি ভালো যাচ্ছে। হঠাৎ আজ বিকেলে আরও শেষে বললেন। আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি। আমি তখন জামা কাপড় ভাঁজ করছিলাম। উনার কথায় চমকে উঠলাম। আমি তাকে বললাম, ঢাকা যাব মানে? উনি ভ্রু কুঁচকে ফেললেন, বললেন, মানে আবার কি হবে? এভাবে বেড়ালেই কি চলবে? কাজ করতে হবে না? কাজ না করলে খাবো কি? আপনি ঢাকা থাকেন? তুমি জানতে না? না, কেউ বলেনি। উনি আর এ বিষয়ে কিছু বললেন না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, তোমার জেনিসার সব জিনিসপত্র গুছিয়ে নিও, আগামীকাল সকালে ট্রেনে যাব আমরা। আমি মাথা নাড়ালাম। উনি যাওয়ার পর সব গুছানো শুরু করলাম। একটু পরেই জেনিসা এলো মুখ ভার করে। এসেই বলল, মম, আমরা ঢাকায় যাচ্ছি জানো। আমার খুব মন খারাপ হচ্ছে। দাদা ভাই আর দাদুকে আর দেখব না। আবার আমাকে প্রতিদিন স্কুলে যেতে হবে, বাবার সব কথা শুনতে হবে, আর ভালো লাগে না। আমি ওকে কোলে তুলে নিলাম, বললাম, আমরা আবার আসব তোমার দাদা ভাই আর দাদুর কাছে। এখন আমাদের যেতে হবে, একটুও মন খারাপ করবে না তুমি। তাহলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। তাহলে আমি কিন্তু তোমার সাথে যাব না, জেনিসা বলল। একদম মন খারাপ করবে না। তুমি কিন্তু আমার সাথে যাবে, না হলে আমিও যাব না। আমি হেসে ফেললাম ওর কথায়। কিন্তু আমার পড়াশোনার কি হবে? আমি এখানে ভর্তি হয়েছি 2 বছর হলো। অনার্স শেষ হতে আরও 2 বছর লাগবে। রাতে যখন বাড়িতে আসলো আরস, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, ঢাকায় গেলে আমার পড়াশোনার কি হবে? উনি আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এরপর বললেন, বছরের আর একটা মাসই তো আছে, একটু কষ্ট করো। জেনিসা তোমাকে ছাড়া এখন ঢাকা যাবে না। ওর স্কুলও খোলা, এমনিতেই অনেক দিন বন্ধ দিয়েছে। এবছর ওখানেই পড়ুক, সামনের বছর কি করা যায় দেখি। আমি কিছু বললাম না। তার কথা মেনে নিলাম। পরদিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আসার সময় আমার শাশুড়ি বললেন, শোনো, ওদের খেয়াল রেখো, ঠিক মতো বুঝে শুনে চলাফেরা করো। আমি শুধু বলেছিলাম আচ্ছা। আচ্ছা বলে যখন আমি চলে আসছিলাম, তখন তিনি আমায় ডেকে বললেন, আর শোনো, নিজেরও খেয়াল রেখো। এমনিতেই পাটকাঠির মতো শরীর, ওখানে গেলে আবার বাতাসে উড়ে যেও না। খাওয়া দাওয়া কিছু করো কিন্তু। এখন আসো। আমাকে ধমকে কথাগুলো বললেন শাশুড়ি। কথাগুলো ভালো লাগলো আমার। এই কয়দিনে উনি তো আমার সাথে কথাই বলেননি। ধমকের সুরে আজ মিষ্টি কিছু কথা বলে দিল আমাকে। আমরা বের হয়ে গেলাম বাড়ি থেকে। চলে আসলাম ঢাকা। ঢাকায় ওনাদের একটা ফ্ল্যাট আছে, সেখানেই আরও জেনিসাকে নিয়ে থাকেন। এখন থেকে আমিও থাকবো এখানে। বাসায় ফিরেই আরস আমাকে সব কিছু দেখিয়ে দিতে লাগলেন। কোথায় কি আছে না আছে, কোনটা রান্নাঘর, সব কিছু। বাড়িতে মোট 5টা রুম আছে। 2টা বেডরুম, একটা গেস্ট রুম, একটা ড্রয়িং আর একটা ডাইনিং। এ বাড়ির রান্নাঘরটা বেশ বড়। আমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে রান্নাঘরে গেলাম রান্না করতে। জেনিসা ঘুমিয়ে গেছে ট্রেন থেকে নেমে গাড়িতে চড়ার পর। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এখন রান্না না করলে মেয়েটা উঠে খাবে কি? এমনিতেই ট্রেনে বাইরের অনেক খাবার খেয়েছে। এত বাইরের খাবার খেলে তো পেট খারাপ করবে। ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটা ভিজিয়ে নিলাম। ভাত, মুরগির মাংস আর ডাল রান্না করব। ঠিক করলাম। আমি চাল ধুয়ে চুলায় বসিয়েছি মাত্র, তখনই আরস রান্নাঘরে এলেন। আমাকে বললেন, আমি খাবারের অর্ডার করে দিয়েছি, জার্নি করে এসে এখন রান্না করতে হবে না, তুমি গিয়ে বিশ্রাম নাও। কি বলছেন আপনি? এখনো বাইরের অর্ডার করা খাবার খাবে মেয়েটা? সারাদিন মেয়েটা চিপস টিপস হাবি জাবি খেয়েছে, একটা কথাও শোনেনি। কতবার বারণ করলাম, মানলো না। এত বাহিরের খাবার খেলে তো শরীর খারাপ করবে। আমার কথা শুনে আরস কপাল কুঁচকে নিলেন। এরপর আমার দিকে কিছুটা এগিয়ে আসলেন। আমার দিকে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। ভুল কিছু বলে ফেললাম নাকি আমি? উনি গম্ভীর স্বরে বললেন, তুমি যা দেখাচ্ছ সত্যি কি তুমি তা, নাকি 2 দিন পর পাল্টে যাবে? মায়ের মতো আগলে রাখবে তো ওকে?
তুমি পাল্টে গেলে কিন্তু জেনিসা একদম মেনে নিতে পারবে না। ও কিন্তু খুব নরম মনের, তার উপর ছোট্ট একটা মানুষ। ওকে কষ্ট পেতে একদম দেখতে পারি না আমি, আবার সহ্য হয় না। জেনিসাকে ছাড়া আমার পৃথিবী শূন্য। ওকে ছাড়া থাকা আমার জন্য অসম্ভব। ও কিন্তু তোমাকে খুব সহজেই আপন করে নিয়েছে, তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে। আমি রান্নাবান্না শেষ করে জেনিসাকে ঘুম থেকে উঠালাম, ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলাম। আরশ অনেক আগেই বেরিয়েছেন, কোথায় গেছেন জানি না, বলেও যাননি। জেনিসা খাওয়া শেষে বলল, এখন থেকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসবে। আমি আর বাবার সাথে যাব না। আমার সব ফ্রেন্ডের মারা এসে তাদের স্কুলে দিয়ে যায়, আবার ছুটি হলে নিয়ে আসে। তুমিও তাই করবে, ঠিক আছে? কথাটা বলেই ও মলিন মুখে আমার দিকে তাকিয়ে থাকলো। এত সুন্দর করে বললে কি আমি আর না করতে পারি? ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর গাল দুটো টেনে দিলাম, এরপর বললাম, ঠিক আছে। ও হেসে ফেললো, আমার গলা জড়িয়ে ধরে বলল, তুমি একটা ভালো মা। আরশ ফিরলেন রাতে। জেনিসাকে কিছুক্ষণ পরিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। আরশ এসে জিজ্ঞেস করলেন। জেনিসা কোথায়? উনি আমার দিকে তাকিয়েই রইলেন। আমার রাগ হলো ভীষণ। এই পর্যন্ত ওনাকে একটা কথা জিজ্ঞেস করেও সাথে সাথে উত্তর পাইনি আমি। খুব ভেবেচিন্তে প্রত্যেকটা কথার উত্তর দেন তিনি, আর তার সাথে তার গোমড়া মুখটা তো আছেই। উনি মিনিট 2 পর বললেন, খিদে ছিল না। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। খেয়েছি 3 অক্ষরের এই শব্দটা বলতে জনাবের 2 মিনিট সময় লেগেছে। রাগে আমি তাকে বললাম, এই একটা শব্দ বলতে 2 মিনিট লাগিয়ে দিলেন? আপনার মস্তিষ্ক কি ধীরে ধীরে কাজ করে? খেয়ে এসেছেন এটা বলতে এত সময় কার লাগে? বলে আমি তার তাকাইনি তার দিকে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে গেলাম। নিজের জন্য খাবার বেড়ে ডাইনিং টেবিলে এসে বসলাম। একাই খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর জামা কাপড় পাল্টে আরশ এলেন আমার কাছে। টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়লেন উনি। এরপর বললেন, খেয়েছি। আমি খাওয়াতে মন দিলাম, কিছু বললাম না। প্রায় 2 মিনিট পর বললাম, হ্যাঁ। আরশ বললেন, জেনিসা খেয়েছে? ঘুমিয়েছে কখন? আমি আবারও আগের নিয়মে 2 মিনিট পর বললাম, কিছুক্ষণ আগে। ও কাল তোমার সাথে স্কুলে যেতে যাচ্ছে, তুমি যাবে? আমি আবারও একই কাজ করলাম। কিছুক্ষণ পর বললাম, হ্যাঁ। উনি বোধহয় এবার বিরক্ত হলেন। বিরক্তি নিয়ে বললেন, এতক্ষণ সময় নিচ্ছ কেন উত্তর দিতে? আমার খাওয়া শেষ। প্লেট বাটি গুছিয়ে রান্নাঘরে যাওয়ার সময় বললাম। আমি চলে গেলাম। আরশ আমার দিকে হা করে তাকিয়ে থাকলেন। আমার মেজাজ তো উনি বিগড়েই দিয়েছেন। রান্নাঘরে গিয়ে প্লেট বাটি ধুয়ে গোছগাছ করে রুমে এলাম। আরশ বারান্দার দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে এগিয়ে আসলেন। আমি ততক্ষণে বিছানায় জেনিসার পাশে গিয়ে বসেছি। জেনিসাকে একটু চাপিয়ে নিজের শোয়ার অন্য জায়গা করে নিলাম। মেয়েটার শোয়া একটুও ভালো না, হাত পা ছড়িয়ে ছিটিয়ে ইচ্ছে মতো ঘুমায় ও। আমি আবার এত ছোটাছুটি করি না। এদিকে ভীষণ ভালো আমি। রাতে যেভাবে ঘুমাই সকালেও নিজেকে সেভাবেই পাই। ঘুমের মধ্যে অত নড়াচড়া করি না। আমি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন আরশ এসে বললেন, আমি আজকে ওই রুমটায় ঘুমাই, তুমি জেনিসাকে নিয়ে এখানে শো। ওনার কথায় ফিরে তাকালাম ওনার দিকে। বিয়ের দিন থেকেই জেনিসা মাঝে আর আমরা দুজন দুপাশে শুই। আজ হঠাৎ ওনার কী হয়েছে জানা নেই আমার। আমি এই ব্যাপারে ঘাটাঘাটি করতে চাইলাম না। ওনার যেখানে ইচ্ছে ঘুমাক, আমার কি। আমার সাথে তো ঠিকমতো কথাই বলে না, ভালোবাসা তো দূরে থাক। আমি কম্বল গায়ে দিতে দিতে বললাম বলে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ পরে লাইটটা অফ হয়ে গেল। উনি দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেলেন। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল ফজরের আজান শুনে। আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লাম। শীতের দিনে সকাল হতে সময় লাগে বেশ। 5:30 বেজে গেছে। 7টায় জেনিসার স্কুল। ওর জন্য নাস্তা বানিয়ে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আমি হুড়মুড়িয়ে উঠলাম।
চোখটা ডলে জেনিসার দিকে তাকাতেই দেখলাম ও মাসে তার বাবার কোলে দিব্যি ঘুমাচ্ছে। রাতে না বলল ও ঘরে ঘুমাবে, তাহলে এখানে কি করছে সে? মন চাচ্ছে এখন উঠিয়ে জিজ্ঞেস করি এত ঢঙের কারণ কি, কিন্তু করলাম না। আমি উঠে বাথরুমে গিয়ে উজু করে আসলাম। উজু করে এসে দেখি সে উঠে গেছে, কিন্তু এখনও কম্বলের নিচে বসে আছে। এবার আমি আমার ইচ্ছেটা পূরণই করে ফেললাম। তাকে জিজ্ঞেস করলাম, রাতে না বললেন ও ঘরে শুবেন, তাহলে এখানে কি করছেন আপনি? আমার কথাই চমকে উঠলেন উনি। আমার দিকে হা করে তাকিয়ে থাকলেন, জবাব দিলেন না। রেগে গেলাম আমি, ধমকের আওয়াজে বললাম, কী হলো জবাব দিচ্ছেন না যে? উনি কেঁপে উঠলেন। আমি এমন করে বলবো হয়তো ভাবতে পারেননি। উনি বললেন,